সবাইকে জাগ্রত জনতার পক্ষ থেকে আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সেটি হচ্ছে শেখ হাসিনার শেষ ৪৫ মিনিট কেমন ছিল, তার জীবন কতটা সংকটময় ছিল, কতটা বিধ্বস্ত ছিল, সেগুলি নিয়েই আমরা জানব। আসলে আমরা শেখ হাসিনাকে একজন ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ে স্বৈরাচার সরকার হিসাবে চিনব। এই দেশ, এই মাটি, এই পৃথিবী যতদিন থাকবে মানুষ তাকে স্বৈরাচার হিসাবেই চিনবে। তার ভয়াল থাবা থেকে কেউ পার পায়নি। যাই হোক, উনি আসলে কখনোই জনগণের জন্য কাজ করেননি। সবসময় নিজের দল এবং ভারতের দালাল সরকার হিসাবে কাজ করেছে। আমরা যদি দেখতে পাই, প্রতিটি সেক্টরে দুর্নীতি, অনিয়ম, অত্যাচার, নিপীড়ন এবং সকল ক্ষেত্রে মেধার অবমূল্যায়ন করেছে। যোগ্য মানুষকে কখনোই উনি প্রাধান্য দেননি। এর জন্যই হয়তো তার পতন এত তাড়াতাড়ি হয়েছে। পতনের অনেকগুলো প্যারামিটার আছে। তার মধ্যে যদি আমি বলতে চাই, তার মসনদ টিকিয়ে রাখার জন্য অসম্ভব চাপ প্রয়োগ এবং জাতির সাথে দফায় দফায় বেইমানি, মিথ্যাচার, অহংকার, এগুলোই তার পতনের মূল কারণ। এর জন্য আমরা তাকে অবশ্যই একজন স্বৈরাচার ডিক্টেটর সরকার হিসেবে আখ্যায়িত দিব। শেখ হাসিনার শাসনামলে যেই অত্যাচার, অনাচার এবং মানুষের উপরে নির্মমভাবে অত্যাচার করেছে তা বর্ণনায় শেষ করা যাবে না। তাকে নিয়ে যদি আমি ভিডিও বানাতে যাই, লক্ষ লক্ষ ঘন্টা চলে যাবে, তাও বলে শেষ করা যাবে না। যাই হোক, জাতির উদ্দেশ্যে তার পতনের শেষ ৪৫ মিনিট আমি বলতে চাই, কি অহংকারী ছিল, কি দাম্ভিকতা ছিল। তাকে চোরের মতো গণভবন থেকে পালিয়ে যেতে হলো। লজ্জা। ছাত্র আন্দোলনের মুখে তার সরকার এবং সে আজ ছন্নছাড়া। সবাইকে এই কথায় কথায় বলতো, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা কোথাও পালিয়ে যাবে না। কিন্তু কি হলো? তাকে পালাতেই হলো। তার পতন হলো। নিজের দেশের মাটিতে পর্যন্ত জায়গা হলো না এবং তাকে যে দেশ আশ্রয় দিয়েছে তারাও শঙ্কামুক্ত নয়। তারাও অবশ্যই বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। শেখ হাসিনার ৪৫ মিনিট ছিল অশ্রুসিক্ত, হাহাকার এবং দাম্ভিকতা ভেঙে যাওয়ার এবং মসনদ চুরমার হয়ে যাওয়ার হাহাকার। উনি প্রথমে পুলিশ বাহিনীর প্রধানকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা পুলিশ তো অনেক ভালো করছে, সেনাবাহিনী এই আন্দোলনে ভূমিকা পালন করছে না কেন? পুলিশের অনেক লোক মারা গেছে, তারপরেও তারা ফাইট করছে, অনেকখানি রুখে দেওয়ার চেষ্টা করছে। পুলিশ প্রধান এইটুকুই বলেছিলেন যে আমাদের গোলাবারুদ শেষ, আমরা হয়তোবা এই ছাত্রদের আন্দোলনের মুখে বেশিক্ষণ টিকে থাকতে পারবো না এবং পুলিশও আর গুলি করতে চাচ্ছে না। তখন সেনাবাহিনীর প্রধানকে বলে, আপনি কি করছেন? পুলিশ তো তাও চেষ্টা করছে। সেনাবাহিনীর প্রধান সাফ কথা,
আমরা দেশের কোনো জনগণের উপর হত্যাযজ্ঞ চালাবো না, একটি গুলিও চালাবো না। বিশেষ করে ছাত্রদের বিপক্ষে আমরা যাব না, একটি গুলিও চালাবো না। আপনাকে জাস্ট ৪৫ মিনিট সময় দেওয়া হলো, এর মধ্যে আপনি দেশ ছাড়ার সকল প্রস্তুতি নিয়ে নিন। উনি সেনাবাহিনীকে বলেছিল, আমি যাবার আগে আমার ছেলে জয়ের সাথে কথা বলতে চাই। তো ওপার থেকে জয়ের সাথে যখন কথা বলা হয়, সেনাপ্রধান বলেন যে জয়, আপনার মা আর ৪৫ মিনিটের মধ্যে দেশ ত্যাগ করবে, ওনাকে প্রস্তুতি নিয়ে নিতে বলেন, আমরা সব ব্যবস্থা করেছি, ওনাকে আমরা ভারতে পৌঁছে দিব। জয় শোনা মাত্রই বলে, তোকে আমরা সেনাবাহিনীর প্রধান বানিয়েছি কি করতে? তুই আমার ফ্যামিলির কোনো কাজ করছিস না, তোর বউ বাচ্চা এগুলো আমরা দেখে নিব। যাই হোক, পরবর্তীতে আমরা সবাই দেখলাম সে একটি সেনাবাহিনীর হেলিকপ্টারে চোরের মতো দেশ ত্যাগ করল। সেনাবাহিনীর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল ২টায়, সেই ভাষণ ২টা থেকে ৩টা হলো, ৩টা থেকে 4টা হলো। তখন কিন্তু মিডিয়া বুঝে গেছে এবং সোশ্যাল মিডিয়ার যুগ, কোনো কিছুই আটকে রাখা যায় না। যেভাবে তারা ফেসবুক সোশ্যাল মিডিয়া আটকিয়ে আমাদের দেশের হাজার হাজার ছাত্র জনতা খুন করেছে, তারা ভেবেছিল এগুলো হয়তো বা ধামাচাপা দিয়ে এই সরকার পার পাবে, কিন্তু কখনোই পার পায়নি। খুনিরা এ দেশ থেকে পালিয়ে গেছে। আমার সবচেয়ে মজার ব্যাপার মনে হয় সেটি হচ্ছে হাসিনা, সে তার দলের কর্মী নেতাদের কথা একবারও চিন্তা করেনি। সে দেশের ভিতর অরাজকতা সৃষ্টি করে পালিয়ে গেছে। সে বেঁচে গেছে, কিন্তু তার দলের নেতাকর্মীরা আটকে পড়েছে, এখন কান্নাকাটি করছে, মিথ্যাচার করছে। সবই শেখ হাসিনার দোষ, আমাদের কোনো দোষ ছিল না। হাস্যকর। কিন্তু একটা জিনিস মনে রাখা উচিত, বিবেকের আয়না, বিবেক আপনার কি বলে? আমরা দেখেছি এই আওয়ামী সন্ত্রাসী এক না একতন্ত্র কায়েম করেছে। এরশাদের চেয়েও তারা বড় স্বৈরাচার সরকার ছিল। আমি যদি বলতে চাই, এরশাদকে যদি আমি ১০০তে ১০ দিই, তাকে আমি ১০০তে ১০০ দিব স্বৈরাচার সরকারের কোঠায়। যাই হোক, শেখ হাসিনা জয়ের সাথে কথা বলে ডিসিশন নিলেন সে আর এক মুহূর্তে দেশে থাকবেন না মানে বলতে চাচ্ছি যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে গণভবন ঘিরে ফেলতে পারে, এটি সেনাবাহিনী তাকে জানিয়ে দিয়েছে। আর কোনো পথ থাকলো না তাকে পালিয়ে যেতে হলো চোরের মতো। জনগণ দেখলো, দেশ দেখলো, তার মুখে থুতু দিল সবাই। শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালিয়ে যায় না, কিন্তু কি হলো, তাকে পালাতেই হলো। খালি পালানো না, দেশে হাজার মানুষের রক্ত বইয়ে দিয়ে গেল। বিগত সরকার ছিল স্বৈরাচারী সরকার, রক্তের উপরে দাঁড়িয়ে থাকা, ঠান্ডা মাথায় মানুষ খুন করার সরকার, ভারতের তাবেদারি সরকার, ভারতের ইচ্ছামতো দেশ চালানো সরকার। তারা এদেশে ভারতের ২৬ লক্ষ লোককে চাকরি দিয়েছে, পুলিশ বাহিনীতে ৮০,০০০ লোক চাকরি দিয়েছে, এমনকি পুলিশ বাহিনীর লোগো চেঞ্জ করে নৌকার লোগো দিয়ে দিয়েছে। চিন্তা করেন, একটি ইনস্টিটিউট যারা দেশের ল অ্যান্ড ফোর্স নিয়ে কাজ করে, তাদেরকে পর্যন্ত আইডেন্টিটি চেতনার সরকারে পতিত করেছে। এখানে একটি জিনিসই উল্লেখ্য, ক্ষমতা চিরকালের জন্যই নয়, ক্ষমতা হাত বদল হয়। মানুষ মনে রাখে ইতিহাস, ভালো কাজ করলে মানুষ মৃত্যু পর্যন্ত
দেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানুষ তাদেরকে শ্রদ্ধা দেয়, সম্মান করে। শেখ হাসিনার অপকর্মে তার বাবার মানিজ্যত পর্যন্ত নষ্ট হয়েছে, তার যত মূর্তি ছিল, ভাস্কর্য ছিল, সব ভেঙে দিয়েছে। কেন? এগুলো মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই না। জাতি বুঝতে পেরেছে এই সরকারের হাতে দেশ চলতে পারে না, এরা মানুষের বন্ধু হতে পারে না, এরা মানুষের রক্ত চুষে খায়, মানুষের অর্জিত সব টাকা পয়সা নিয়ে দেশ লুট করে অন্যের হাতে দিয়ে দেয়। যাই হোক, হাসিনার শেষ ৪৫ মিনিট ছিল দুর্বিষহ, যা জাতি দেখেছে কখনোই ভুলবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।